আওয়ামী মুসলিম লীগ বা বর্তমানের আওয়ামী লীগের জন্মভূমি বা জন্মস্থান কিন্তু এই জায়গাটা। হ্যাঁ, রোজ গার্ডেন, বিখ্যাত এই রোজ গার্ডেন। ভিডিওটা দেখতে থাকুন, সামনে অনেক তথ্য দিব। ও এই জিনিসগুলা কি চিনেন আপনারা? যারা গ্রামে বাস করেন তারা অবশ্যই চেনার কথা। এগুলো হচ্ছে ব্যাঙাচি, মানে ব্যাঙের বাচ্চা আর কি। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আজকে চলে আসলাম ঢাকার বুকে অবস্থিত বিখ্যাত একটা রাজবাড়ি। হ্যাঁ, কোনো একটা জমিদারের বাড়ি আর কি এটা ছিল। এই রোজ গার্ডেন, যেটাকে আপনার হুমায়ুন সাহেব কমপ্লেক্স বা হুমায়ুন সাহেবের বাড়ি বা রশিদ মঞ্জিল নামে চিহ্নিত করা হয়। সবচেয়ে বেশি পরিচিত রোজ গার্ডেন বা হুমায়ুন সাহেব কমপ্লেক্স নামে বা হুমায়ুন সাহেবের বাড়ি নামে। এই বাড়ির ইতিহাসটাই জানবো। এটা হচ্ছে ঢাকার টিকাটুলিতে অবস্থিত। হ্যাঁ, KM দেশলানে অবস্থিত। এখানে কিছুদিন হলো, মানে বেশ কিছুদিন হয়েছে এইটা মোটামুটি জাদুঘর আকারে সবার জন্য ওপেন করে দেওয়া হয়েছে এবং একটা টিকিটের মূল্য দেওয়া হয়েছে, বা টিকিট কেটে আপনাকে ঢুকতে হবে। তো যথারীতি আমরাও পৌঁছাই গেলাম এখানে। তো আমি টিকাটুলিতেই থাকি, মানে যেহেতু কাছাকাছি, তার জন্যে মনে করলাম যে এখানে ঘুরে আসি, যেহেতু একটা ঐতিহাসিক জায়গা, জমিদার বাড়ি। তাছাড়া এর সাথে মিশে আছে বাংলাদেশের একটা বড় ইতিহাস। তার জন্যে আর ভিডিও বানাবো, এই জন্যেই আসা মূলত। ও টিকিট কেটে, টিকিটের মূল্য কত জানেন তো? টিকিটের মূল্য 30 টাকা। আর বাচ্চাদের জন্য বা কলেজ স্টুডেন্টের জন্য 10 টাকা মেবি এখানে দেওয়া আছে। টিকিট কেটে ঢুকে পড়লাম। এখানে কিন্তু প্রত্যেক দিনই মোটামুটি খোলা থাকে, সম্ভবত সোমবার অথবা রবিবার বন্ধ থাকে, একটা দিন বন্ধ থাকে। তাছাড়া প্রত্যেক দিনই সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা ওপেন থাকে আর কি। আপনারা এখানে আসতে পারেন, ঘুরে যাইতে পারেন। হাজার হাজার মানুষ প্রত্যেক দিন দেখার জন্যে, ভিজিট করার জন্যে আসে এই জায়গাটা। অবশ্য ঢাকার বুকে খুব বেশি ঘোরাঘুরির জায়গা নেই, যে কয়েকটা জায়গা আছে সেটা তো মোটামুটি কয়েকদিনে ঘুরে শেষ করা যায়। তার জন্য এটাও আপনার জন্য নতুন একটা জায়গা হতে পারে। এখানে একটা জাদুঘর মতো করা আছে, যেটার নাম হচ্ছে ঢাকা জাদুঘর। তবে ভেতরে যে দেখা যাক যে কিছু আছে কি না, মানে আমাদের দেখার মতো আর কি কিছু আছে কি না। দরজা তো বন্ধ, কেউ আছে ভেতরে কি জানি। সম্ভবত নাই কেউ, বা দেখার মতো কিছু নাই এখানে। তবু দরজাটা খোলার ইচ্ছা ছিল, কিন্তু খুলে ভেতরে একজনের সাথে কথা বলে জানতে পারলাম এখানে দেখার কিছু নাই। আপনাকে যেটা দেখতে হবে পুরোপুরি এই হুমায়ুন সাহেব কমপ্লেক্সের পুরো এরিয়াটাই দেখতে হবে। খুব বেশি বড় এরিয়া না, যতদূর আমি এর হিস্ট্রি পড়ে দেখলাম। মোটামুটি 22 বিঘা জমি কেনা ছিল। এখানকার যে জমিদার ছিলেন, জমিদারের নাম সম্ভবত, আচ্ছা যদি পরে মনে আসে তখন বলবো। তো 22 বিঘা জমির পরবর্তীতে অবশ্য 7 বিঘা মতো টিকে ছিল, মানে এখন যেটা আছে 7 বিঘা মতো আছে। পুকুর পাড়ে দেখেন অনেক মানুষ বসে আছে, পুকুরের পানিও একেবারে সবুজ। তো 7 বিঘা বা 2 একরের কিছু বেশি জমি আছে এই কমপ্লেক্সটা দাঁড়ায় আছে। সামনে যে কমপ্লেক্সটা দেখতে পাচ্ছেন, এই যে সাদা, এই কমপ্লেক্সটা দাঁড়ায় আছে। আর এই যে এখানে একটা আমি তো এইমাত্রই গেলাম হচ্ছে ঢাকা জাদুঘর, যেটা নাম দেওয়া আছে ওই জাদুঘরের ওই বিল্ডিংটাতে। আর পাশেই বাম পাশের যে বিল্ডিংটা, মানে হুমায়ুন সাহেব কমপ্লেক্সের যে ডাইন পাশে পড়ে যে বিল্ডিংটা, এই যে এইদিকে, এইটার অবশ্য নাট্যশিল্পকলা আর কি। ও যে এই হিস্ট্রিটা আপনাকে বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে এই ভবনটাই হচ্ছে আওয়ামী লীগের জন্মস্থান। হ্যাঁ, এটা হচ্ছে 1949 সালের 23 জুন আওয়ামী লীগ বা আওয়ামী মুসলিম লীগ গঠিত হয় এখানে। মূলত হচ্ছে যে পুরো ভারতীয় যে মুসলিম লীগটা ছিল তারই আদলে আর কি, মোটামুটি ধর্মনিরপেক্ষতার উপর নির্ভর করে এখানে হচ্ছে পরবর্তীতে আওয়ামী মুসলিম লীগ তৈরি করা হয়, এই দলটা গঠন করা হয় এবং পরবর্তীতে এখন যেটা হচ্ছে আওয়ামী লীগ। ও হ্যাঁ, যে হিস্ট্রিটা বলতে যাচ্ছিলাম, তৎকালীন হিন্দু জমিদার ঋষিকেশ দাস
শতকের শেষের দিকে আর কি এই কমপ্লেক্সটা নির্মাণ করেন, বা প্রাসাদ বলতে পারেন, এখানে প্রাসাদই বলি। তো এই প্রাসাদটা নির্মাণ করেন উনি। মোটামুটি 10 বছর বসবাস করেন এবং ওনার জমিদারিত্ব হয় না যখন এই যে সামনে যে ভবনটা দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে আপনার বেঙ্গল স্টুডিও। এখানে অনেক নাটক সিনেমার শুটিংও করা হয়, মানে এখনো শুটিং বেশ আম গাছটাও ভালো। যেটা বলছিলাম আর কি, উনি 10 বছর মোটামুটি বসবাস করার পরে যখন ওনার জমিদারিত্ব প্রায় দেউলিয়ার পথে, ওনার আর্থিক অবস্থা পড়ে যায়, তখন উনি এই ভবনটা এবং এই জায়গাটা পুরো বিক্রি করে দেন আর এক জমিদারের কাছে। ইনি হচ্ছে সম্ভবত সাভারের জমিদার ছিলেন, যার নাম হচ্ছে বশিরউদ্দিন সরকার। অবশ্য বশিরউদ্দিন সরকার যে জমিদার ছিলেন, ওনার মৃত্যুর পর এটা আবার বিক্রি হয়ে যায় এই ভবনটা। তখন হচ্ছে একজন সম্ভ্রান্ত ব্যবসায়ী, যার নাম ছিল কিনা খান বাহাদুর কাজী আব্দুর রশিদ, উনি হচ্ছে এই ভবনটা কিনে নেন এবং এই ভবনটার নাম, যেটা আগে যে নামটা ছিল রোজ গার্ডেন, সেই রোজ গার্ডেনকে উনি নামকরণ করেন হচ্ছে রশিদ মঞ্জিল নামে। আর পাশেই তো একটা দেখলেনই, একটা বড় গোলাপের বাগান আছে। আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে, সেটা হচ্ছে রশিদ মঞ্জিল থেকে হুমায়ুন সাহেব কমপ্লেক্স বা হুমায়ুন সাহেবের বাড়ি কিভাবে এই নামে নামকরণ করা হলো। এই ইতিহাসটা বলতেছি। যেহেতু প্রথম যখন তৈরি করা হয়, মানে হচ্ছে হিন্দু জমিদার ঋষিকেশ দাস যখন এই ভবনটা নির্মাণ করেন, তখন এইটার নাম দেন উনি হচ্ছে রোজ গার্ডেন, হ্যাঁ, মানে গোলাপের বাগান আর কি। তো তার পরবর্তীতে যেহেতু ওটা হস্তান্তর হয়ে মোটামুটি যে সম্ভ্রান্ত ব্যবসায়ী আপনার আব্দুর রশিদের নামে নামকরণ করা হয় রশিদ মঞ্জিল, এবং তারই বড় ছেলে এই হুমায়ুন সাহেব, তো ওনারই নামে পরবর্তীতে হুমায়ুন সাহেবের বাড়ি বা হুমায়ুন সাহেব কমপ্লেক্স নামেই বিখ্যাত হয়ে যায়। তো এই কয়টা নামে অনেকেই জেনে থাকে, হুমায়ুন সাহেবের বাড়ি বা হুমায়ুন সাহেব কমপ্লেক্স বা হুমায়ুন কমপ্লেক্স। আর সবচাইতে পপুলার নামটাই হচ্ছে রোজ গার্ডেন, হ্যাঁ, এই নামে বিখ্যাত হয়ে আছে। কতটা সুন্দর দেখেন এই রোজ গার্ডেনটা। মোটামুটি লম্বায় 30 মিটার আর মানে চওড়ায় মনে হয় এরকম 15-17 বা এরকম মিটারই হবে আর কি। দোতলা একটা ভবন, অসাধারণ লুক। আমরা পেছনের সাইডটাতে ঢুকতেছি আর সামনে দিয়ে বের হব, মানে এটা উল্টোভাবে আর কি বের হইতে হচ্ছে। এই সিস্টেমটাই এমন যে পেছন দিয়ে ঢুকলেই বেটার হয়। অবশ্যই সামনে দিয়েও ঢোকা যায়, কোনো ব্যাপার না। সামনে আমি পেছন দিয়েই চিন্তা করলাম যে এই দিক দিয়েই ঢোকা যাক। ও হ্যাঁ, আর একটা কথা জানিয়ে রাখি, সেটা হচ্ছে শেখ হাসিনা সরকার 2018 সালে এই রোজ গার্ডেনটা কিনে নেন। হ্যাঁ, এটা পরবর্তী মানে সরকারি সম্পত্তি যেটা বলা হয়। উনি হচ্ছে 331 কোটি টাকা 70 লাখ এমন দামে, মানে 331.70 কোটি যেটা বলে, এই পুরো ওই রোজ গার্ডেনটা কিনে নেন এবং পরবর্তীতে এটা জাদুঘরে পরিণত করবেন বলে চিন্তা করেন। তার আগেই তো জানেনই তো দেশের পরিস্থিতি, বসা নিষেধ। দেখেন এই গোলটেবিল বৈঠক, এখানে হচ্ছে আমলিগের বৈঠক হইতো আর কি। রুমটা কিন্তু বেশ জাঁকজমকপূর্ণ, যেহেতু এটা জমিদারের তৈরি করা বা নির্মাণ শৈলী আর কি বলা যায়। এখানে আওয়ামী লীগের সাংগঠনিক যে মিটিং টিটিং এগুলো হইতো আর কি। বসা নিষেধ, সাধারণ মানুষের বসা নিষেধ। আপনার নিচের যে তলায় মনে হয় 4-5টা রুম, উপরে 3টা না 4টা রুম করা। বেশ সাজানো গোছানো কি বলবো, পুরা একেবারে জমিদার স্টাইলেরই সাজানো গোছানো। কি পরিমাণ মানুষ আসে এখানে দেখতে, আপনি আসলেই অবাক হয়ে যাবেন। শুক্রবারের দিকে আসলে সবচাইতে বেশি ভিড় হবে, স্বাভাবিক। শুক্রবারের দিনটাই অনেকে ছুটি থাকার কারণে বিভিন্ন জায়গায় ঘুরতে টুরতে যায়, যার কারণে ভিড়টাও বেশি হয়। যারা এখনও রোজ গার্ডেনে আসেননি, এসে দেখে যাইতে পারেন। এতদিন তো বন্ধই ছিল আর কি। তো যেহেতু গত সরকার এই রোজ গার্ডেনটা কিনে নিয়েছিলেন, তো তারপরেই যেহেতু তাদের প্ল্যান ছিল হচ্ছে এটাকে জাদুঘরে পরিণত করা এবং দর্শনার্থীদের দেখার জায়গা হিসেবে রাখা। এই সিঁড়িটা দিয়ে উপরে যাওয়া যায়, মানে দোতলা, তো আমি দোতলায় দাঁড়িয়ে আছি, তারপরেও এর দিয়ে উপরে হয়তো রাজাদের কোনো গোপন কোনো টিয়ে থাকতে পারে, প্ল্যান থাকতে পারে। এটা স্বাভাবিক, ওদের প্রত্যেকটা ভবনে বা প্রত্যেকটা বিল্ডিংয়েই তারা কিছু না কিছু গোপন কিছু জায়গা বা গোপন কোনো
একেবারে ভবনের মধ্যেও কোনো কিছু একটা তৈরি করে রাখে, যে কোনো সময় কোনো একটা বিপদ আসলে যাতে তারা গা ঢাকা দিতে পারে বা সরে যাইতে পারে আর কি, বিপদটা কাটায় উঠতে পারে। এই যে দোতলা থেকে নামতেছি, দেখেন কি পরিমাণ ভিড়, কত মানুষ আসছে। ঢাকার মধ্যে ঘোরাঘুরির জায়গা যেহেতু কম, আর যারা এখানে এই জায়গাটায় আসেননি, ও টিকাটুলিতে আসলে আর একটা জিনিস আপনারা দেখতে পারবেন, টিকাটুলিতে যারা এই রোজ গার্ডেনে যারা আসতে যাচ্ছেন তারা একই সাথে বলদা গার্ডেনও ঘুরে যাইতে পারেন। অবশ্য বলদা গার্ডেন নিয়ে আমার একটা ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা ইচ্ছা করলে আমার চ্যানেলে ঢুকে দেখে নিতে পারেন। বলদা গার্ডেন নিয়ে খুব বিস্তারিত এক বড় ভিডিও করে রেখেছি আমি। এই যে ফ্রন্ট সাইডে আমি চলে আসছি, ফ্রন্ট সাইডে দেখেন কত মানুষ, লোকে লোকারণ্য, এত এত মানুষ আসে এখানে দেখতে। মানে দর্শনীয় তো স্বাভাবিক, যে কোনো একটা ভালো জিনিস দেখার জন্য আসবে, যেহেতু একটা ঐতিহাসিক প্লেস, খুবই বিখ্যাত। দেখেন এর সৌন্দর্যটা কি, যখন আপনি ফ্রন্টে আসবেন মানে মাঠের মধ্যে আসবেন তখন এর সৌন্দর্যটা খুঁজে পাবেন। আর এই হালকা মানে বিকেলের হালকা আলোতে তো আরও গর্জিয়াস লাগবে। আর যখন আপনার সামনেই এত এত শত শত সুন্দরী মেয়ে থাকবে তখন পরিবেশটাও অনেক সুন্দর হয়ে উঠবে। এটা পানির ফোয়ারা, ফোয়ারা এই যে দেখেন পানির ঝর্ণাটা ছাড়া হয়নি। ও মাই গাড, এই জিনিসগুলো কি চেনেন আপনারা? অবশ্যই গ্রামে যাদের বাড়ি তারা চিনে থাকবেন, শহরেরও অনেকেই চেনেন। এটা হচ্ছে ব্যাঙাচি, মানে ব্যাঙের বাচ্চা আর কি। বাচ্চা হচ্ছে ব্যাঙের ওই যে বলে না ছোটোকালের লেজ থাকে। ও এখানে একটা লাইটও আছে। হ্যাঁ, লাইটিং মানে সন্ধ্যার পরে যদি এই ঝর্ণা ছাড়া হয় তো লাইটিংটা দেখানোর জন্য আর কি করা। আমি দেখেছি বাট আজকে দেখে যেহেতু চালানো নাই তো দেখাইতে পারলাম না আপনাদের ঝর্ণাটা। বেশ ভালোই লাগে। এই যে ঘাট, জমিদার বাড়ি ঘাট, মানে ঘাট বলতে হচ্ছে পুকুরের পাড় যেটা আর কি, জমিদার স্টাইলে করা। কিন্তু ঘাটে একটু যায়, মানে ঘাট বলছি কেন, পাড়ে একটু, পুকুরের পাড়ে একটু যেয়ে দেখি। এখানেও বসে বেশ আড্ডা মারা যায়, কোনো জায়গায় খালি নেই যে বসে একটু আড্ডা মারবো। আর আমি যেহেতু ভিডিওই করতেছি চারিদিকে ঘুরে ঘুরে, তো বসে থাকার তো কোনো উপায় নেই। দেখেন কতটা সুন্দর লাগতেছে এখান থেকে, অসাধারণ। তো ফ্যামিলির সাথে চলে আসতে পারেন, কাপেলরা চলে আসতে পারেন, ফ্রেন্ডরা চলে আসতে পারেন এই জায়গাগুলো ঘুরতে। দেখেন বাচ্চারাও চলে আসছে, ইনোসেন্ট লুক ও বেশি না দেখাই। একবার পানিটা পুরোপুরি সবুজ হয়ে আছে, এ থেকে মাছ ছাড়ে কি না। ওই পাড়টাও দেখা যাচ্ছে, পুকুরের ওই পাড়টা বেশি বড় না, পুকুর মোটামুটি বড় আর কি। ওই পাড়টাও দেখেন লোকজন, ওখানেও যাওয়া যায় আর কি। সাইডে রাস্তা আছে, সাইডে রাস্তা দিয়ে ওই মানে ওই পাড়টা, ওইটাই কিন্তু ফ্রন্ট গেট, মানে ওই পাড়টা যেটা দেখা যাচ্ছে।